বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বিশেষ করে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারা সত্যিকার অর্থে আজকে যে সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই রাষ্ট্রটি এখন আমরা গঠন করেছি, এই রাষ্ট্রের যেন কোনো ক্ষতি না হয়, আমরা যেন রাস্তায় বসে অন্যের ক্ষতি যেন না করি, অন্যের অসুবিধা যেন না করি, সেই কথাটি আমি বলেছিলাম আপনাদেরকে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে আপনাদের এই যৌক্তিক দাবির থাকা সত্ত্বেও আপনারা কারো অসুবিধা সৃষ্টি করছেন না। অন্যদের মতো আপনারা রাস্তায় বসে যাননি, আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনাদের দাবির পক্ষে এখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন। এটি আমার পক্ষ থেকে, নিরাপদ সড়কের পক্ষ থেকে, এবং আমি মনে করি যে মানুষগুলো আজকে কষ্ট পায়নি তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, এই দ্বিতীয়বার আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে আবার একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেইখানে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা যেটি ছিল যে রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখনো এই 35-এর জন্যে, 30 থেকে 35-এর জন্যে আমার এই সন্তানরা কষ্ট পাবে। আমার এই সন্তানরা বৃষ্টি অপেক্ষা করে, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে, এটা আমি কখনো আশা করিনি। আপনারা জানেন যে গত 15-20 দিন আগে RTVতে আমার একটি অনুষ্ঠান হয়েছে, সেইখানেও আমি বলেছি, তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি, তাদের দাবি দাবাগুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সে সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে। তার যদি যোগ্যতা থাকে, তার বয়স যদি 1 বছরও বাকি থাকে চাকরির, তাহলে সে পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে, এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে, তারা কারো কাছে চাকরি চায় না, কারো কাছে কোনো দয়া চায় না, কারো কাছে কোনো সহানুভূতি চায় না, তারা চায় তাদের অধিকার। তো যে অধিকার, কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন, সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে? তাদের এই যৌক্তিক দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না? আমি উপদেষ্টা মন্ডলীকে আমি অনুরোধ করব, তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে, তারা যে উপদেষ্টা মন্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে আমি জোরালো ভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি। 35 আমি আশা করব আপনারা বৈষম্যের মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। আবার কেন এই বৈষম্য থাকবে? এই বৈষম্য থাকতে পারে না, এবং এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি। আপনারাও ছাত্র ছিলেন,
আপনারাও ছাত্র থেকে আন্দোলন করেছেন। আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা কেন নেই, কেন দয়া নেই? আমি এটি আপনাদের কাছে জানতে চাই। এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনে আজকে যারা উপদেষ্টা অনেকে আছেন তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন। কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না? আমি আশা করব আপনারা এই যৌক্তিক দাবিটিকে মেনে নেবেন। কারণ হলো গিয়ে আমি নিজে জানি যে আমি নিজেও তো ছাত্র ছিলাম। একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ সে ঠিক যদি না পায় তাহলে তার জীবনটাই শেষ। আমি যে আন্দোলন করি সেই আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায়, কিন্তু এই আন্দোলন তাদের এই চাকরি না পাওয়ার জন্য ধুকে ধুকে মরে যাওয়ার একটা আন্দোলন। আমরা চাই না, আমি চাই না যে আমাদের সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে দুঃখে তারা মৃত্যুবরণ করুক। আমি চাই তাদের এই যৌক্তিক দাবি 35-এর দাবি আপনারা মেনে নেন। আজকের পর থেকে আমার এই সন্তানরা তারা যেন আর কোন রাস্তার মধ্যে এই 35-এর দাবি নিয়ে না দাঁড়াতে হয়। সকল উপদেষ্টাদের কাছে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করে বলছি 35-কে মেনে নেন। 35 মেনে নেন, মেনে নেন, মেনে নেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এখানে এসেছেন, আপনারা নিজেরাই উপলব্ধি করুন যে এই দাবিটি আমার এই সন্তানদের দাবিটি কি যৌক্তিক কিনা। যদি আপনারাও এই দাবিটিকে যৌক্তিক মনে করে থাকেন তাহলে আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দেন এবং উপদেষ্টাদেরকে জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে এই মেঘ বৃষ্টিতে ভিজে এই দাবির জন্য যেন রাস্তা না দাঁড়াতে হয়। তাদের এই দাবিটি যেন আজকের পরেই যেন তাদের দাবিটির পক্ষে যেন কোনো একটা নোটিফিকেশন যেন তারা আমি আশা করব আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের বোধোদয় হবে, তাদের সহানুভূতি হবে। কারণ আপনারাও ছাত্র ছিলেন, এরাও ছাত্র, তা আপনারা আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই এরা সহ আমরা কিন্তু সেই আন্দোলনে অংশীদার ছিলাম। তো কাজে এই 35-কে মেনে নিন। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আশা করছি আমি আজকে এখান থেকে যাবার পর আগামীকালকে অবশ্যই আমি শুনবো যে আমার এই সন্তানদের দাবি পূরণ হয়েছে। সৃষ্টিকর্তার কাছেও আমি বলবো যে তাদেরকে বোধোদয় দান করুন। সৃষ্টিকর্তা আপনি তাদেরকে বুঝার তৌফিক দেন যেন তারা বুঝতে পারে। এই বলে আমি আজকের মতো আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে যেতে চাচ্ছি। তোমরা ভালো থাকো, কারণ আমারও সন্তান আছে, আমি জানি যে সন্তানদের কি কষ্ট। হ্যাঁ, আমি আবারও আমি স্লোগানটি দিয়ে এখান থেকে যাচ্ছি। এই স্লোগান যেন আমাদেরকে আর না দিতে হয়। 35 মেনে নাও, মেনে নাও, মেনে নাও। আল্লাহ হাফিজ। আমাদের সারাক্ষণ দাবি আছে, আমাদের ইলেকট্রিক সারাক্ষণ দাবি আছে, অনেক প্রয়োজন আছে। সেই দাবি জানিয়ে দাও, শুনিয়ে দাও। দাবি মোদের একটাই, মানতে হবে, দিতে হবে, দিয়ে দাও, মেনে নাও। 30-এর শৃঙ্খল ভেঙে দাও, ঘুরিয়ে দাও। 30-এর শৃঙ্খল আর নয় কালকে পর, এবার চাই প্রজ্ঞাপন। শহীদ ভাইয়ের বাংলায়, মুগ্ধ ভাইয়ের বাংলায়, শহীদদের বাংলায়। স্যারকে স্পিচ করে দেন, স্যারকে স্পিচ করে দেন। হ্যাঁ, স্যার বের হবে। স্যারকে নিয়ে যান। হ্যাঁ, ভলেন্টিয়ার টিমকে বলছি, স্যারকে নিয়ে যান। ভলেন্টিয়ার টিমকে বলছি। হ্যাঁ।